নেত্রা কোনো সাধারণ মেয়ে নয়, ও একজন মোহিনী। ও নিজের শক্তি দিয়ে মানুষের জীবন দান করতে পারে। না না, এটা এটা হতে পারে না। তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে হই বাবা। আমি জানি মা, আমি জানি যে এই সত্যি তোর পক্ষে মেনে নেওয়া এতটা সহজ নয়, কিন্তু মা সত্যিটা এটাই যে তুই মোহিনী নেত্রার মেয়ে। মোহিনীদের বংশের শেষ চিহ্ন রে তুই, স্বর্ণ মোহিনী। তার মানে আমার ওই হাওয়ায় ভাসা ওই সূর্যের সামনে গিয়ে সবাইকে রক্ষা করা, এসব তার মানে? হ্যাঁ মা, সেসব এই জন্যই হয়েছে কারণ তুই স্বর্ণ মোহিনী। তোর মধ্যে সেই সমস্ত শক্তি আছে রে, সব শক্তি রয়েছে যা প্রয়োজনের সময় জেগে ওঠে। কিন্তু কিন্তু যদি আমার মধ্যে এত শক্তি থাকে তাহলে আমার কিছু মনে কেন পড়ে না? সেটা এই জন্যই রে মা, কারণ এখনো তুই পুরোপুরি স্বর্ণমোহিনী হয়ে উঠতে পারিসনি। তোর যখন বয়স 21 বছর হবে না রে মা, তখন তোর সমস্ত শক্তি পূর্ণরূপে জেগে উঠবে আর তুই হয়ে যাবি সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী। হ্যাঁ মা, এটাই হলো তোর জীবনের সত্য। তুই কোনো সাধারণ মেয়ে নোস। তোর জন্ম হয়েছে তার কারণ তোকে কর্ণমোহিনীর সম্মুখীন হতে হবে। আর মা, তোকে এই কাজের দায়িত্ব দিয়েছেন স্বয়ং মহাকাল। বাবা, হ্যাঁ মা, আমার প্রতিজ্ঞার সত্যিটা জানার ছিল, তাই ওর সবচেয়ে বড় দুর্বলতাকে আমি আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়ে নিয়েছি। তাই আমি তোর মতো প্রতিবন্ধীকে চলার ক্ষমতা দিয়েছি, বলার ক্ষমতা দিয়েছি, যাতে তুই নিজে ওই প্রতিজ্ঞাকে এখানে ডাকতে পারিস। আর আমি সেই সত্যিটা জানতে পারি যা তুই আজ পর্যন্ত আমার থেকে লুকিয়ে রেখেছিলি। এত বছর ধরে তুই আর নেত্রা আমার কাছ থেকে এই সত্যিটা লুকিয়েছিস। এত বছর ধরে আমি তোর মেয়ে, একটা সাধারণ তুচ্ছ মেয়েকে পালন করেছি, কিন্তু এবার আমি সত্যিটা জানতে পেরেছি যে আসল স্বর্ণমোহিনী তপস্যা নয়, প্রতিজ্ঞা। আর এবার ওই স্বর্ণমোহিনী প্রতিজ্ঞাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আশ্চর্য তো আমার হওয়ার কথা সত্যিটা জেনে। আশ্চর্য হলাম এটা জেনে যে এক সাধারণ মানুষ আর একজন পুরোহিত মিলে এত বছর ধরে আমার সঙ্গে ছলনা করেছে। তাই তো আমি ভাবতাম তপস্যার মধ্যে ওই স্বর্ণমোহিনীর একটা লক্ষণও কেন নেই।
কারণ ও তো আসল স্বর্ণমোহিনী নয়। আর আসল স্বর্ণমোহিনী ওই প্রতিজ্ঞা আমার থেকে দূরে, অনেক দূরে, নিজের শক্তি সম্পর্কে কিছু না জেনেই একজন সাধারণ ঘরের মেয়ে হিসেবে খুব সাধারণ ঘরে বড় হচ্ছিল। কর্ণমোহিনী ছাড়ো। ওই তোমরা মানুষেরা কি যেন বলো? হ্যাঁ, সত্য সমস্যায় পড়তে পারে কিন্তু পরাজিত হতে পারে না। একদম ঠিক বলো। এই তো দেখো না, স্বর্ণমোহিনীর সত্যিটাও শেষ পর্যন্ত আমার সামনে এসেই গেল। এত বছর ধরে তোদের তৈরি মিথ্যের আনাচে কানাচে ঘুরছিলাম, কিন্তু অনেক হয়েছে, এখন আর নয়। এবার আমি আমার কুণ্ডলও ফিরে পাবো আর স্বর্ণমোহিনীর শক্তিও পাবো। এবার আমি নিজের হাতে শেষ করব ওই নেত্রার মেয়েকে, সেই স্বর্ণমোহিনীকে যাকে এত বছর ধরে তোমরা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। বাবা তো আমাকে এই ঠিকানাটাই বলেছিল। কোথায় বাবা? বাবা কোথায় তুমি? প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, বাবা বলতে পারবো না যে তোকে এইভাবে সুস্থ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। মহাকাল আমার কথা শুনে নিয়েছে বাবা, তুমি একদম সুস্থ আছো। তুমি ওই দিন আমাকে বলেছিলে যে তুমি আমার সত্যিটা আমাকে বলতে চাও, তুমি আমার ব্যাপারে সমস্ত রহস্য জানো, কেন আমার আশেপাশে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। এই সমস্ত প্রশ্নের উত্তর আছে তো তোমার কাছে বাবা? তোর সব প্রশ্নের শুধুমাত্র একটাই উত্তর দেব আমি, যে তোর ভিতরে এক অশুভ শক্তি বসবাস করছে। একটা অশুভ শক্তি তোকে খুব ভয়ঙ্কর ভাবে বশ করে রেখেছে। অশুভ শক্তি? আরে কি দাদা, তুমিও না ব্যান্ডেড করিয়ে নিতে পারতে তো। তুমি সকাল থেকে এভাবে ঘুরছো, বৌদির টেনশনে তোমার আঘাত লেগেছে সেটাও তো ভুলে গেছো। এটা তো বলতেই হবে, তুমি যতই রাগ দেখাও না কেন, আজ একটা জিনিস জানতে পেরে গেছি, যে বৌদিকে তুমি খুব ভালোবাসো। এরকম না দাদা, ভালোবাসাতেই শুধু হয় যখন তুমি নিজের কথা ভুলে গিয়ে অন্যদের ব্যাপারে ভাবতে শুরু করো আর তাদের চিন্তায় মগ্ন থাকো। আজ আমার থেকে বেশি জীবিত থাকার অধিকার এই মেয়েটার আছে।
সেই জন্য আমি ওর স্বামীর রূপে নিজের ধর্ম আর কর্তব্যকে পালন করে এই পুজো সম্পূর্ণ করব। এত কি ভাবছো দাদা? তোমার তো পায়ের থেকে বেশি আঘাত মনে লেগেছে মনে হয়। তার জন্য তপস্যা আছে তো। তপস্যা এসে গেছে তো, তোমার সব ব্যথা ভ্যানিশ হয়ে যাবে, কারণ তপস্যার কাছে সব রোগের ওষুধ আছে। আমার তো মনে হচ্ছে সব থেকে বড় অসুখ তুমি। যবে থেকে এই বাড়িতে এসেছো প্রেম দাদার এই একই অবস্থা হয়ে আছে। কি বলে তুমি? আমি আবার কি বললাম? কিছু বলিনি। দাও, আমি খাইয়ে দিচ্ছি প্রেম দাদাকে এই হলুদ দেওয়া দুধ। যখন তুমি এ বাড়ির কেউ নও তখন এখানে কি করছো? আর এমনিতেও আন্টি আমাকে বলেছেন এই দুধটা ওকে খাইয়ে দিতে। কাকিমাও না তোমাকে সবসময় বাচ্চা ভাবে দাদা। তুমি কি এখন বাচ্চা নাকি? আর উজ্জয়িনীর গর্ব আর প্রতিভা হচ্ছে আমাদের প্রেম দাদা। এই হলুদ দেওয়া দুধটা দাদা খেয়ে নেবে। দাদা খেয়ে নাও, খেয়ে নাও। যখন বুদ্ধি কম হয় তখন বড়দের মুখে মুখে কথা বলতে নেই। নাও প্রেম, আমি খাইয়ে দিচ্ছি দুধ। আমি খাওয়াবো। আরে আমি খাইয়ে দেবো আরে বললাম আমি তো দুধটা। খাওয়াবো তো। আরে আরে আমি খাইয়ে আমাকে দেবো। বলেছে। প্রেম, তোমার লাগেনি তো? এই ছোটটাও না। প্রেম, নিজের ভুলটা অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করো তপস্যা। আমার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। এমনিতে তুমি আমার কেউ হও না। কিন্তু প্রেম, আমার নাম ছোট ঠিক কথাই, কিন্তু প্রেম দাদাকে না আমি সব থেকে ভালো করে চিনি। তুমি এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করছো, কারণ শিব ঠাকুর না শুধু পার্বতীর ছিল, আর ওনারই থাকবে। হ্যাঁ মা, তোর যখন জন্ম হয়েছিল না সেই সময়টা খুব অশুভ ছিল। আর ওই দিন পূর্ণ গ্রহণ ছিল। আর সেই সুযোগে অশুভ শক্তি তোর ভিতরে প্রবেশ করে। আর সেই অশুভ শক্তির অভিশাপের ফলে তোর কাকা আর কাকি রঘু আর নেত্রা মারা যায়। আর সেই অশুভ শক্তি মা আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছে মা। তার মানে মা যেটা আমার ব্যাপারে বলতো যে আমি একটা অলক্ষণী, আমার জন্য নাকি আমার নিজের লোকেরা সবসময় বিপদের মধ্যে থাকে, সবকিছু সত্যি। আমি জানি মা যে এটা শুনলে তোর খুব কষ্ট হবে, আর এক বাবা হয়ে নিজের মেয়েকে এটা বলা সহজ হয় না রে মা। কিন্তু আসল সত্যি তো এটাই রে মা, যে তোকে এক ভয়ঙ্কর অশুভ শক্তি বশ করে রেখেছে। আর ওই প্রাচীন শিব মন্দিরের পুরোহিত আমাকে এটা বলেছিলেন যে যখন তোর বয়স 21 বছর হবে তখন এই অশুভ শক্তির প্রভাব তোর ভিতরে আরো বেড়ে যাবে। আর তারপর এই অশুভ শক্তি তোর কাছ থেকে তোর সব কিছু কেড়ে নেবে। তোর শ্বশুর বাড়ি, তোর স্বামী, তোর বাবা মা সবাইকে শেষ করে ফেলবে। অশুভ শক্তি আমার প্রেমের কোনো ক্ষতি করার আগেই আমাকে কিছু একটা করতেই হবে। আমায় কালকেই ব্রাহ্মণ ভোজন করাতে হবে। দিদি, এত রাতে এসব কি করছো তুমি? মালিনী, ব্রাহ্মণ ভোজনের আয়োজন করছি। তুমি তো জানো আজ মেলায় প্রেম বিপদের মধ্যে পড়েছিল, আর পুরোহিত মশাই বলেছেন যে পুজো আর ব্রাহ্মণ ভোজন কালই করাতে হবে। সেটারই আয়োজন করছি আমি না বাকি সব ঠিক আছে কিনা দেখে আসছি। আর তুমি কালকের পুজোর সব আয়োজন করে নিও। আর মনে রাখবে,
গঙ্গা জল আর চন্দনের ধূপ সারা বাড়িতে দিতে হবে। আর হ্যাঁ, দিদি। তুমি তপস্যাকে বলে দিও কালকের জন্য যেন রেডি থাকে। কালকের ভোগ ওকেই করতে হবে। হ্যাঁ দিদি, তুমি টেনশন করো না। বাহ পদ্মা বাহ, উৎসবের পর উৎসব হয়ে চলেছে এই বাড়িতে। দিদি আপনি এসেছেন, ভালো সময় এসেছেন। ভালো সময় কিসের জন্য পদ্মা? তুমি বোধহয় ভুলে যাচ্ছ সন্তানদের বিয়ে ভেঙে গেছে। তার জন্য দুঃখিত হওয়া তো দূরের কথা, তারপর কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ। দিদি এ কেমন কথা বলছো তুমি? আমি বুঝতে পারছি যে তোমার খুব কষ্ট হচ্ছে, আর আমি বিট্টুর মনের অবস্থাও বুঝতে পারছি। তবে এই সময় দিদি প্রেমের জীবন সংকটে পড়েছে, অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, আর তাই প্রেমের জন্যই পুজোটা করা খুব প্রেম 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 প্রেম, এই বাড়িতে আর কেউ নেই নাকি? সমস্যা হলে সেটা প্রেমের, কোনো অশুভ ছায়া পড়লে সেটাও প্রেমের ওপর। আমার কোনো গুরুত্ব আছে এই পরিবারে? এ কেমন কথা বলছো তুমি? সব বুঝতে পারি আমি। আমার সন্তানের তো বাবা নেই না, আর আমি বিধবা, সেই জন্য এই বাড়িতে আমার কোনো সম্মানই নেই। দিদি বৌদি, কি ব্যাপার? আমি কিছু বললেই সবাই বলবে অশান্তি করছি। ভালো হবে তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো। কি হচ্ছে এই বাড়িতে? তুমি শান্তিতে কাউকে থাকতে দেবে কিনা? এবার কি করেছো বলো? আমি তো নিজেই জানি না আমি কি করেছি। আমি শুধু দিদিকে এইটুকুই বলেছি যে প্রেমের জন্য এই পুজো করাটা খুব জরুরি। হাজারবার বলেছি তোমায় যে রত্না বৌদি এই পরিবারের সব থেকে বড়। পরের বার যদি তোমার কোনো কার্যকারণে বৌদির চোখে জল আসে, তাহলে আমার থেকে বেশি কেউ খারাপ হবে না তোমার জন্য। এই বাড়ির পরবর্তী মালিক আমার ছেলে হবে, সেই জন্য প্রেমের বাবাকে আমার মুঠোয় রাখতে হবে। তাই দেখে যাও যে এরপরে কি করতে পারে এই বিধবা। কিন্তু কিন্তু এটা কি করে হতে পারে? আমি সব সময় অন্যের প্রাণ বাঁচিয়েছি। সেটাই তো কথা রে মা। এই অশুভ শক্তি এইভাবেই তো আমাদের বোকা বানায়। তুই কখনো ভেবে দেখেছিস যে তুই সেখানে কেন থাকিস যেখানে কারোর সঙ্গে কোনো খারাপ কিছু হয়? তুই কখনো ভেবে দেখেছিস যে তুই যেখানে যেখানে থাকিস সেখানে বড় বড় দুর্ঘটনা কেন হয়? আজ পর্যন্ত তোর সঙ্গে যা কিছু ভালো হয়েছে তা শুধুমাত্র এই কারণে যে ওই পুরোহিতের নাতি প্রেম তোর পাশে আছে তাই। কিন্তু মা, তুই ভেবে দেখ, যখন তোর বয়স 21 বছর হবে, তোর ভিতরে থাকা সমস্ত অশুভ শক্তি জেগে উঠবে, তার ক্ষমতা দেখানো শুরু করবে। তখন তুই তোর নিজের হাতে সবাইকে শেষ করে দিবি, সবাইকে মেরে ফেলবি তুই, সবকিছু শেষ হয়ে যাবে। না না না, আমি এটা কখনোই হতে দেব না। আমার কারণে এর আগে অনেকে কষ্ট পেয়েছে, অনেক আঘাত পেয়েছে সবাই। এখন আর নয়, এমনটা আমি হতে দেব না। সেই জন্যই রে মা, আমি ঠিক হতেই আগে তোর কাছে এসেছি, যাতে তোকে সব সত্যিটা বলতে পারি। ওই পুরনো শিব মন্দিরের পুরোহিত আমায় তোকে এই অশুভ শক্তির হাত থেকে মুক্তি দিতে একটা ওষুধ দিয়েছেন, একটা উপায় বলেছিলেন আমাকে। প্রতিকার? হ্যাঁ, হ্যাঁ, তো ওই অশুভ শক্তি বিনাশ করার জন্য আমায় কি করতে হবে বলো আমাকে, আমি সব করতে রাজি। তাহলে তোমাকে যেতে হবে আর আর ওটাকে খুঁজে বের করতে হবে। কুণ্ডল? হ্যাঁ, কোন কুণ্ডল? তোর শ্বশুর বাড়ি,
যেটা ওই পুরোহিতের বাড়ি ছিল। ওই পুরোহিত প্রেমের ঠাকুরদা ছিলেন। সেই জন্যে ওই শক্তিতে ভরা কুণ্ডলটা উনি বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছেন মা। তোকে ওই কুণ্ডলটা খুঁজে নিয়ে আসতে হবে। শুধুমাত্র ওই কুণ্ডলই তোকে বাঁচাতে পারে তোর দ্বারা হওয়া অশুভ কাজকে। তাই তাড়াতাড়ি যা আর কুণ্ডলটা নিয়ে এসে আমাকে দে। আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই রে মা। কিন্তু কিন্তু এত বড় বাড়িতে ওই কুণ্ডলটা কোথায় থাকবে? কোথায় খুঁজবো আমি? আমি তো বলছি, মানে আমি বলতে চাইছি যে আমি এখনই গিয়ে ওই পুরোহিত মশাইয়ের লেখা যে উপন্যাসগুলো আছে না, সেখানে যদি কুণ্ডল লুকোনোর জায়গা লেখা থাকে সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। তুই এখনই যা আর তুইও গিয়ে চেষ্টা কর। তোর কাছে কিন্তু কাল দুপুর 12টা পর্যন্ত সময় রয়েছে। যদি তার মধ্যে আমরা এই কুণ্ডলটা না পাই তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, সবাই মারা যাব প্রতিজ্ঞা। তবে তোর উপরে সম্পূর্ণ ভরসা আছে আমার। তোকে আমার দিব্যি, তোকে ওই কুণ্ডল খুঁজতেই হবে। তুমি চিন্তা করো না বাবা, ওই অশুভ শক্তিকে আমি আর আমার নিজের মানুষদের ক্ষতি করতে দেব না। প্রতিজ্ঞা করছি আমি তোমায়, ওই কুণ্ডলটাকে আমি খুঁজে বার করবই।